আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমার কাছে সাধারণত যে প্রশ্নগুলো আসে, সবাই আমাকে যে প্রশ্নগুলো করে এবং আমার মনে যে প্রশ্নগুলো, যে সেইগুলো হচ্ছে যে প্রথমত যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে, নেত্রী কখন আসবে। সো এই কথাটির প্রশ্নে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছি এবং বলছি যে আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এদেশের জনগণ। আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ কখন ফিরবে? আওয়ামী লীগ তখনই ক্ষমতা আসবে যখন তৃণমূল জেগে উঠবে, তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে, তখনই আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন ফিরে আসবে যখন আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে, রাজপথ প্রকম্পিত করবে, রাজপথ এই তৃণমূলের নেতাকর্মীদের দখলে থাকবে, তখনই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই পৃথিবীর কেউ কখনো কোনোদিন ক্ষমতায় বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত জেগে না উঠবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় না হবে, রাজপথ দখলে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বা আওয়ামী লীগ ফিরতেও পারবে না। সো এই জন্য আমি বারবার বলি যে আওয়ামী লীগকে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে, তৃণমূলকে দায়িত্ব নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, আপনারা যে যেখানে আছেন সে সেখানকার নেতা। তার মানে হচ্ছে কি, আপনাদেরকে মৌখিক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে আপনারাই যে যেখানে আছেন সেখানকার নেতা। আপনারা এখন কারো জন্য, কারো দায়িত্বের জন্য, কারো ইনস্ট্রাকশনের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ যে যেখানে আছেন সে সেখানকার নেতা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে একে অপরকে ব্লেম গেম বা দোষারোপের যে কথাগুলো বলি, দোষারোপের রাজনীতি করি, আমি মনে করি সকলের কাছে অনুরোধ করবো এই মুহূর্তে দুইটা দোষারোপ থেকে ফিরে আসতে হবে। একটা দোষারোপ হচ্ছে আমরা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে এমপিরা, মন্ত্রীরা এরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বা এরা পালিয়ে গেছে, এরা চলে গেছে, এরা খোঁজ খবর নিচ্ছে না, এই অভিযোগগুলো। এই অভিযোগগুলোর কথা আমি বলবো যে ভাই, আপনি যদি নেতৃত্ব দিতে চান, তা আপনি কি চান যে একজন এমপি বা মন্ত্রী সারা জীবন সে এমপি থাক, মন্ত্রী থাক? আপনিও তো এমপি হতে চান, মন্ত্রী হতে চান, নেতা হতে চান, উপজেলা চেয়ারম্যান হতে চান। তাহলে আপনি যদি হতে চান, তাহলে আপনার জন্য এখন একটা সুযোগ। তারা তো এখন নাই, তো তাদের জায়গাটা এখন আপনি দখল করে নেন। আপনি দখল করে নিয়ে আপনি নেতৃত্ব দেন। নেতৃত্ব বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে যে যেখানে আছেন সে সেখানকার নেতা। তো তাহলে আপনি সেখানের দায়িত্বটা নেন, নেতৃত্ব দেন, তৃণমূল জেগে ওঠেন। আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন, আমাদের অন্যতম কাজ হচ্ছে এখন আমাদের পার্টি অফিসটা আমাদের নেওয়া। আমরা এখনো পার্টি অফিসটা আমরা চালু করতে পারি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে চালু করতে পারি নাই। সো আমাদের যে কাজটা করতে হবে এখন, পার্টি অফিসটা, আমাদের তৃণমূলের নেতাদেরকে আমাদেরকে পার্টি অফিসটা পুনরুদ্ধার করতে হবে, পার্টি অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টি অফিসটা নিয়মিত চালু করতে হবে। তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে, যার যার জায়গা থেকে, রাজপথে থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলে ঐক্যবদ্ধ। আমি বারবার একটি কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগকে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল শক্তি পালিয়ে যায়। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, যে সে কথাটি হচ্ছে যে 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে রাত দিন তফাৎ। 5ই আগস্টের পূর্বের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ 100 গুণ শক্তিশালী আওয়ামী লীগ। এখন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী, পূর্বেরকার সরকার দলের আওয়ামী লীগের 100 নেতা কর্মীর সমান, একজন 100 জনের সমান। আওয়ামী লীগ এখন প্রত্যেকটা নেতাকর্মী এখন এত শক্তিশালী, প্রত্যেকটা নেতাকর্মী এখন এত মানসিক দৃঢ় শক্তির অধিকারী। সো তাই আমাদেরকে সেই শক্তিমত্তা নিয়ে, আমাদের সেই মানসিকতা নিয়ে
বঙ্গবন্ধুর সেই আদর্শ এবং সাহসিকতা নিয়ে আমাদের রাজপথে নামতে হবে। আমাদের দলকে আমাদেরই শক্তিশালী করতে হবে, আমাদের দলকে আমাদেরই ক্ষমতায় আনতে হবে, আমাদের নেত্রীদেরকে আমাদেরই ক্ষমতা আনতে হবে। আমি কারো উপরে নির্ভর করা, কারো উপরে বিশ্বাস করা, কারো কেউ আমাকে ক্ষমতা বসাই দিবে, কেউ আমাকে এটা করে দিবে, সেটা করে দিবে, এগুলো তো আমি বিশ্বাস করি না। আমাদের দলকে আমাদেরই ক্ষমতা আনতে হবে, আমাদের দলকে আমাদের নেত্রীকে আমাদেরই ফেরত আনতে হবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে যেই কাজটি করি, সেই কাজটি হচ্ছে এই তৃণমূলই আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এবং এই তৃণমূলই শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে এই কাজটি করি। তৃণমূলের নেতাদেরকে বলবো, আপনারা এই দায়িত্ব নেন, আপনারা নেতৃত্ব নেন, আপনারা রাজপথে নেতৃত্ব দিয়ে এই দলকে ক্ষমতা আনুন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অতিরিক্ত 15 আর হলো 7, 23% শুল্ক আরোপ করা হলো। বাংলাদেশ থেকে এখন যে পণ্যটি যাবে সেই পণ্যটির উপর অতিরিক্ত শতকরা 23 টাকা বেশি দিতে হবে আমেরিকার নাগরিকদের। এবং এই শুল্কর সঙ্গে যখন এটাকে বেসিক ফান্ডামেন্টাল শুল্ক বলা হয়, আমাদের দেশে ধরুন শুল্ক যদি হয় 5% কথায় কথায় কোনো একটা জায়গাতে, তো সেটার সঙ্গে এটাকে বলা হয় কাস্টমস ট্যারিফ, তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যুক্ত হয়, আরও অলমোস্ট 10-15% যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে মূল ট্যারিফের উপর অর্থাৎ 37% ট্যারিফের উপর ধরুন আরও 10-15% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ সেখানকার আমেরিকান যে জিএসটি, অ্যাডভান্স জিএসটি, আয়কর, তারপরে আরও অনেক কিছু সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে দ্রব্যমূল্য তার সঙ্গে যদি আপনি আরও 15% যোগ করেন বা 12% যোগ করেন, অলমোস্ট 50% দাম বেড়ে যায়। তাহলে 50% যদি দাম বেড়ে যায়, তো যে শার্টটি এখন $100 আমেরিকানরা কিনছেন, সেই শার্টটিকে তাদেরকে কিনতে হবে $150। এখন এই $50 তারা শার্ট কিনতে গিয়ে বাংলাদেশ থেকে যে এখন বছরে $8 বিলিয়ন আমরা যে এক্সপোর্ট করছি, $8 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকাতে, এটি কি নেমে $5 বিলিয়ন আসবে, $4 বিলিয়ন আসবে, নাকি এটি $12 বিলিয়ন যাবে? এটি নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। সঙ্গত কারণে এই ব্যবসাটা ধস নামবে। আমেরিকাতে যে আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা পরিপূর্ণভাবে ধস নামবে। এখন এই কাজটি ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? এর কারণ হলো যে আমেরিকাতে বাংলাদেশের যে পোশাক, এটি সাধারণত আমেরিকার গরিব মানুষ যারা আছে তারা ব্যবহার করে। গার্মেন্টসের ভাষায় এগুলোকে বলা হয় লো প্রোডাক্ট। এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশে তৈরি যে কোনো জিন্স বা প্যান্ট, ওদের যে সকল বড় বড় ব্র্যান্ড শপ রয়েছে তাদের কথা আলাদা, কিন্তু ব্র্যান্ডের বাইরে যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এগুলো এতটা সস্তা, এতটা কম দাম। আপনি আমাদের যে বঙ্গবাজারে যে পুরনো গার্মেন্টসের মালামাল পাওয়া যায়, এমনকি আমাদের যে ফুটপাতে গার্মেন্টসের যে মালামাল পাওয়া যায়, সেখানে আমেরিকার ভালো ভালো যে দোকানে, সেই দোকানে গিয়ে আপনি $10 যে শার্ট পাবেন, যে প্যান্ট পাবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এটা কী করে বাংলাদেশ থেকে আসে। তারা বাংলাদেশে একটা শার্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, একটা প্যান্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, আপনি অবাক হয়ে যাবেন যে 1 ডজন প্যান্ট সেলাই করার জন্য $10 থেকে $15 বেসিক 5 পকেট বেসিক জিন্স, মানে আমরা যে জিন্স প্যান্টগুলো পরি, সেগুলো 1 ডজন সেলাই করার জন্য ধরুন $12 অন অ্যাভারেজে তারা দেয়। তাহলে $1, তো $1 মানে এখন বাংলাদেশে 120 টাকা। আপনি 120 টাকায় বাংলাদেশে কি কোনো একটা প্যান্ট সেলাই করতে পারবেন বলেন? কখনো পারবেন না। এবং এই যে 120 টাকা করে দিচ্ছে, এই 20 টাকার মধ্যে গার্মেন্টসের যত খরচ তাকে এটার মধ্যে মেনটেন করতে হয়। তার সঙ্গে সঙ্গে আবার এটা যদি এফওবি হয়, তাহলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এটাকে ফ্রি পৌঁছে দেওয়ার জন্য তাকে টাকা দিতে হয়। আবার যদি ডিলে করার পরে দেখা যাচ্ছে যে এটাকে যদি এয়ার শিপমেন্ট হয়ে যায়, তাহলে এয়ার শিপমেন্টের সমস্ত খরচ ম্যানুফ্যাকচারকে বিয়ার করতে হয়, এবং সেই ক্ষেত্রে
দেখা গেল যে এই 120 টাকা যে প্যান্ট সেলাই করার জন্য সে পায়, এটার মূল্য চলে আসে 50 টাকা ইয়ারে যদি যায়। তো এইভাবে বহু ডিফিকাল্টিস মোকাবেলা করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এই পর্যন্ত টিকে আছে। এবং এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর নির্ভর করে আমেরিকার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী তারাও টিকে আছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশের সঙ্গে তাদের যে ট্রেড ডিফিসিয়েন্সি হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে বা ট্রেড ডিফারেন্স হচ্ছে, ব্যবসা বাণিজ্যে যে বৈষম্য হচ্ছে, এই সুতো ধরে তারা এই যে সিদ্ধান্তটি নিল, তারা অনেকগুলো দেশের বিরুদ্ধে নিয়েছে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিল এখানে যতটা না বাণিজ্যিক, যতটা না তাদের নিজেদের দেশের স্বার্থ, তার চেয়ে বেশি হলেও তিনি এই বাংলাদেশের উপর, বর্তমান সরকারের উপর একটা ক্রোধ তিনি ঝাড়লেন। এবং এটায় আমেরিকার যে ইকোনমি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে এই মানে $6 বিলিয়ন, তারপরে $6 বিলিয়ন উপরে অতিরিক্ত এই যে 37% ট্যাক্স, এটা তাদের জন্য একটা পিনাট, মানে পিনাটও না, বাদামের চেয়ে ছোট কিছু একটা। তো সেই বাদামের চেয়ে ছোট একটা যে বিষয়, সেটা নিয়ে তিনি এই যে জিদ দেখালেন, এই জিদের পেছনে মূলত তার রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে, একেবারে এটা নিশ্চিত। এবং সেই প্রতিহিংসা সঙ্গত কারণে ইউনূস সাহেবকে বিয়ার করতে হবে, বহন করতে হবে, এবং তিনি সেটা বহন করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, বা এটা নিয়ে শিল্প কলকারখানায় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে এটা আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটা বুঝতে পারবো। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হলো যে এমনিতেই আমাদের গার্মেন্টস শিল্প একেবারে যাকে বলা হয় তলানিতে পৌঁছে গিয়েছে। আমাদের ইতিমধ্যে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, বড় বড় যারা ফ্যাক্টরি চালাতেন, সেটা বেক্সিমকো বলেন, নাসা গ্রুপ বলেন, তারপরে শেষে অন্যান্য যারা আছেন, আওয়ামী লীগের বড় বড় ফ্যাক্টরি ছিল, যাদের এক একটা ফ্যাক্টরিতে গড়ে 10,000 থেকে শুরু করে 50,000 60,000 লোক পর্যন্ত কাজ করত। তো এরকম অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। বাকি যে ফ্যাক্টরিগুলো চলছে, সেই ফ্যাক্টরিগুলোতে এই যে কয়েক মাসে যে শ্রমিক অসন্তোষ, সেই শ্রমিক অসন্তোষের মূল কারণ হলো যারা চাকরি হারিয়েছে, তারা যে সকল ফ্যাক্টরিতে কাজকর্ম হচ্ছে, সেই ফ্যাক্টরির সামনে গিয়ে তারা বলছে আমাদেরকে চাকরি দিতে হবে, এবং তারা রাস্তা ব্লক করে রাখছে। তো এই কারণে এই গত কয়েক মাসে কিন্তু ভীষণ রকম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, এবং এটা নিয়ে সরকারও বিব্রত, গার্মেন্টস মালিকরাও বিব্রত, এবং যারা চালাচ্ছে তারাও বিব্রত। তার সঙ্গে সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা বলেন, দুর্বলতা বলেন, মানসিক বৈকল্য বলেন, এই সমস্ত নানা কারণে জুট ব্যবসা থেকে শুরু করে আরো অনেক কিছু, ব্যাংকিংয়ে এই গার্মেন্টস মালিকরা তাদের ওয়ালে, মানে দেয়ালে রীতিমতো পিঠ থেকে গিয়েছে। এবং সেখানে হঠাৎ করে, একেবারে হঠাৎ করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্ত, এটি আমি মনে করি বর্তমান সরকারের জন্য একটা বিরাট বোঝা সৃষ্টি করেছে।